আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ। হ্যাঁ, এই অধ্যায়টি আমরা আজকে আলোচনা করব। 93 পৃষ্ঠা কিছুই না, শুধু কী কী বিষয় শিখতে পারবো এই বিষয়টা দেওয়া আছে। এবং 94 পৃষ্ঠা থেকে আরম্ভ আছে কিছু কাজের। তো লক্ষ্য করো, এখানে তার আগে বলে দিচ্ছি, যেগুলো পেজের বা যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে শুধু এভাবে সার্চ করুন GME 8 পেজ এত, তাহলে তোমরা সেই পৃষ্ঠার কাঙ্ক্ষিত সমাধান পেয়ে যাবে। ওকে, লক্ষ্য করছো তোমরা, এখানে লেখা আছে জমির নকশা ত্রিভুজ ও চতুর্ভুজ। আমরা চারপাশের খেলার মাঠ, ধানক্ষেত কিংবা বাড়ির সামনের বাগানের আকৃতি পর্যবেক্ষণ করি। ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ করি। ভালো মতো লক্ষ্য করলে দেখবে যে আমাদের চারপাশে বিভিন্ন আকৃতির জমি রয়েছে। হ্যাঁ, অবশ্যই। মনে করো জমির আকৃতি যদি সামুদ্রিক কিংবা ট্রাপিজিয়ামের মতো হয়, তাহলে তোমরা পরিমাপ করতে পারবে কি? একটি ট্রাপিজিয়ামের আকৃতির জমি কিভাবে পরিমাপ করবে তা নিচের বক্সে লেখো। হ্যাঁ, অবশ্যই। তোমরা এই বক্সে যে বিষয়টি লিখবে, চলো একটু বোর্ডে লক্ষ্য করো। তোমরা এভাবে লিখে রাখবে যে আমরা নিচের সূত্র দুটি প্রয়োগ করে জমির পরিমাণ বের করতে পারি। ঠিক আছে, তাদের প্রশ্ন অনুযায়ী। ঠিক আছে, তাহলে কি, জমির আকৃতি সামুদ্রিক হলে, যদি সামান্তরিক হয় তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। ওকে, তাহলে আমরা এটা লিখে রাখতে পারি যে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এবং জমির আকৃতি ট্রাপিজিয়াম হলে, যদি ট্রাপিজিয়াম আকৃতি হয়, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করলে আমরা জমির পরিমাণ পেয়ে যাব। তাই সূত্র বলেছি, সূত্র দুটি প্রয়োগ করতে হবে। সে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। এখন ট্রাপিজিয়ামটা কিভাবে এই সূত্রটা প্রয়োগ করবো, আমি একটা ট্রাপিজিয়াম আঁকি। সমান্তরাল বাহু থাকবে ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম, সাপোজ এটা, আর এখানে এই বাহু, এটা এরকম একটা এটা সমান্তরাল বাহু, এই বাহু আর এই বাহু সমান্তরাল। ঠিক আছে, সমানভাবে গিয়েছি, অর্থাৎ এখান থেকে এই সোজার দূরত্ব যতটুকু, এখান থেকে এখানকার দূরত্ব ততটুকু, এখান থেকে এই সোজার দূরত্ব ততটুকু। ঠিক আছে, এবং আরেকটা বিষয়, ওই যদি এভাবে আঁকা বাঁকাও হয় তবুও কিন্তু এটা সমান্তরাল হওয়া সম্ভব, কেননা এখান থেকে এখানকার দূরত্ব যতটুকু, এখান থেকে এখানকার দূরত্ব ততটুকু, যেমন রেল লাইন। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে দেখো এটা সূত্রের হাফ আর সমান্তরাল বাহুদের সমষ্টি, অর্থাৎ এই বাহু আর এই বাহু, মনে করো এটা আছে 3 আর এটা আছে মনে করো 5। তাহলে এই এই বাহু 3 সেন্টিমিটার, এই বাহু 5 সেন্টিমিটার মনে করো, সরি সেন্টিমিটার বলো আর ইঞ্চি বলো, যেটাই বলো, সমস্যা নেই। তাহলে 3 আর 5 সমান্তরাল বাহুদের সমষ্টি, তার মানে কি, বিষয়টা হচ্ছে এরকম 3 যোগ 5 গুণ উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ এই যে এখান থেকে এখানকার উচ্চতা কতটুকু সেটা, ঠিক আছে, লিখলে মনে করো হয়ে যাবে। মনে করো উচ্চতা 3 রয়েছে, বা যেটাই বা 2 দাও, যেটাই দাও। তাহলে এক্ষেত্রে তোমার হাফ গুণ 5 3 8, তাই না? 5 3 8 গুণ 2, 2 দিয়ে 4কে কাটো, তাহলে কত হবে 4, 4 2 8, অর্থাৎ এটা হচ্ছে 8। ওকে, 2 দিয়ে 8কে কাটলে 4, 4কে না, আর তাহলে 8 8 অবশ্যই বর্গ সেন্টিমিটার যদি ধরি তাহলে বর্গ সেন্টিমিটার, আর ইঞ্চি ধরলে বর্গ ইঞ্চি, তাই না? অবশ্যই এটা বর্গ লিখতে হবে, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, কেননা সেন্টিমিটারে গুণ করলে বর্গ সেন্টিমিটার, তাই না? মিটার গুণ করলে বর্গ মিটার। ওকে, এর পরবর্তীতে লক্ষ্য করছো তোমরা, এইবার চিত্র 5.1 লক্ষ্য করো। অর্থাৎ এখানে চিত্রটি তোমরা লক্ষ্য করছো যে পাশে এখানে একটি এলাকার বিভিন্ন জমির আকৃতিগুলোকে দেখা যাচ্ছে।
এখানে কি কি আকৃতি দেখতে পাচ্ছ পর্যবেক্ষণ করো এবং খাতায় এঁকে রাখো। খাতায় আঁকতেও বলেছে, যাই হোক একটু চিন্তা করে বলো এই বিভিন্ন আকৃতির জমি আমরা কিভাবে পরিমাপ করতে পারি। তোমার সহপাঠী এবং প্রয়োজনীয় শিক্ষকের সঙ্গে আলোচনা করে নিচের বক্সে তোমার মতামত লেখো। আসলে বিষয়টা হলো যে এখানে বলছে যে পর্যবেক্ষণ করো এবং খাতায় লিখে রাখো। তাহলে আমরা কিছু চিত্র আমরা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিছু চিত্র যে পর্যবেক্ষণ করতে বলেছে। যেমন এখানে আছে এই আকৃতির, তাই না? আবার আর কোনোটা রয়েছে এই আকৃতি, এরকমও আছে, সমস্যা নেই, কোনোটা এরকম আছে। হ্যাঁ, তারপর মনে করো কোনোটা এরকমও আছে হয়তো বা, ঠিক আছে, তাতে সমস্যা নেই। ওকে, এরকমও আছে। তারপরে এটা তো আছে, বর্গ আছে। ওকে, তারপর ষড়ভুজ, পঞ্চভুজ এগুলাও রয়েছে, ঠিক আছে, এরকমও আছে। সো এরকমভাবে তোমরা এখানে পর্যবেক্ষণ যা করছো, এরকম যে আকৃতি তোমরা লক্ষ্য করছো এই আকৃতিগুলো কয়েকটা চিত্র এঁকে দিলে। তারপর এখানে বলছে যে কিভাবে পরিমাপ করতে পারি সেটা লিখতে হবে। যেহেতু জমি কিভাবে পরিমাপ করতে পারি সেই বিষয়টা লিখতে হবে। তো এই বিষয়টা লিখবে হচ্ছে এভাবে। এখানে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, নিয়মিত ও নিয়মিত লিখেছি। এখানে হবে ও অনিয়মিত। অনিয়মিত কি এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো এখানে চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, নিয়মিত, অনিয়মিত জমির আকৃতি দেখা যাচ্ছে, তাই না? এসব ক্ষেত্রে সূত্র প্রয়োগ করে, গ্রিড পদ্ধতি ব্যবহার করি, ঠিক আছে, সূত্র প্রয়োগ করতে হবে, গ্রিড পদ্ধতি ব্যবহার করতে হবে। অনিয়মিত আকৃতিকে নিয়মিত আকৃতিতে বিভক্ত করে জমিগুলোর আকৃতি পরিমাপ করতে পারে। এই কথাটাই এই বক্সে লিখে রাখবো, এই বক্সে, ঠিক আছে। এখন অনিয়মিত আকৃতিকে নিয়মিত আকৃতিতে বিভক্ত করতে হবে, বিভক্ত করে। যেমন যেমন এই যে এরকম কিছু, যেমন এটা আছে মনে করো, সাপোজ এটা এটা কি, সাপোজ আমি দিলাম এটা এটা একটা ট্রাপিজিয়াম, তাই না? এখানে আরেকটা বিষয় যে এই যে আমি চতুর্ভুজ লিখেছি, এই চতুর্ভুজ মানে কি, সেখানকার মধ্যে রম্বস, আয়ত, ট্রাপিজিয়াম, সামুদ্রিক এগুলো থাকবে কিন্তু, ঠিক আছে। আয়ত, চতুর্ভুজ মানে এগুলো সবগুলোই থাকবে। তো মনে করো এটা একটা ট্রাপিজিয়াম, এই আকৃতির জমি আছে, এই আকৃতি না, আবার এখান থেকে এখানে এইরকম আছে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই যে এটাই হচ্ছে সেই অনিয়মিত আকৃতি। অর্থাৎ অনিয়মিত আকৃতিকে বিভিন্ন নিয়মিত আকৃতিতে পরিণত, তার মানে নিয়মিত আকৃতিতে বিভক্ত করতে হবে। এখন এটা কি, এটা কি এই যে এইটুকুকে আগে আমরা কি করে নেব, এইটুকু আগে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করব। তাহলে এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এর পরবর্তীতে এটা একটা ত্রিভুজ আকৃতি, সো ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এভাবে করে এইটুকু জমির আর আমরা অর্থাৎ বিষয়টা এরকম ধরনের থাকতে পারে, ঠিক আছে। তো এইটুকু জমির ক্ষেত্রফল আমরা বের করব এই বিভক্ত করে করে। বিভক্ত যখনই করব তখনই সেটা তোমার আকৃতি হয়ে যাবে, মানে অনিয়মিত আকৃতি নিয়মিত আকৃতি হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় দেখবে যে এরকম আছে, এরকম, তাই না, এরকম রয়েছে। তাহলে এই জমির খণ্ডটাকে কি করবে, তাই না? তাহলে এটা তো কোনো আকৃতির মধ্যেই পড়ছে না। তাহলে করতে হবে কি, অ্যাট ফার্স্ট এই সোজা করে নিতে হবে, আর না হলে এইভাবে নিতে হবে, এই সোজা করে, ঠিক আছে। এইটুকু বের করব, দেখা যাচ্ছে এখানে এসে আবার বর্গ সূত্র পড়লো আর এটা আয়তের সূত্র পড়লো, এরকমও হতে পারে, ঠিক আছে। তাহলে এইটুকুর আগে অংশ, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব, তার পরবর্তীতে এইটুকু অংশের ক্ষেত্রফল বের করব, তারপর এই দুটি যোগ করলে পুরোটার ক্ষেত্রফল বের হয়ে যাচ্ছে। এইভাবে অনিয়মিত মানে যেটা হচ্ছে অনেক কিছু যার সাথে থাকে, মানে ত্রিভুজ থাকতে পারে, চতুর্ভুজ, রম্বস, আয়ত, তাই না। এর পরবর্তীতে যে বিষয়টা বলছে, তারপর বলছে যে ট্রাপিজিয়াম, রম্বস, ত্রিভুজ কিংবা বৃত্তাকার জমি আমরা খুব সহজেই
পরিমাপ করতে পারি। এই পরিমাপের ক্ষেত্রে কখনো গ্রিড পদ্ধতি ব্যবহার করি, আবার কখনো সূত্র ব্যবহার করি। কিন্তু ছবিতে যে আকৃতিগুলো দেখতে পেলাম, এমন আকৃতিতে এমন আকৃতি পরিমাপের ক্ষেত্রে আমরা কি করব, এই অভিজ্ঞতাটির আলোচনা এবং বিভিন্ন কাজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা এই আকৃতিগুলোকে খুব সহজে চিহ্নিত করে পরিমাপ করার পদ্ধতি পরিমাপ করার বিভিন্ন পদ্ধতি শিখবে। হ্যাঁ, আমরা তো শিখবই, ইতিমধ্যে কিছু শিখেও গিয়েছি হালকা কিছু। তারপরে বলছে আমরা আমার বিদ্যালয়ের জমি দেখতে কেমন। আমার বিদ্যালয় অর্থাৎ নিজের বিদ্যালয় তোমাদের একটি কাজ দিতে চাই। কাজটি হলো তোমাদের বিদ্যালয়ের জমিটির আকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে এবং জমিটি মেপে দেখবে। বিদ্যালয়ের চারপাশে ভালো মতো পর্যবেক্ষণ করো। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে জমিটির একটি নকশা তৈরি করো। নিচের বক্সে ওই নকশাটি এঁকে রাখো। অ্যাকচুয়ালি তোমরা নকশা অবশ্যই আমার চেয়ে ভালো পারো, তারপরেও একটি নকশা যেহেতু আঁকতে বলেছি, সো আমার দিকে যদি ফলো করো তাহলে আমার নকশা না আঁকলেও চলবে, তুমি তো তোমার মতন করে রাখো। আর মনে করো এটাই একটা নকশা আঁকলাম আমি, ঠিক আছে। আমি আসলে কলমের কালিটাও শেষ নাকি, এখন এটা তো নকশা আঁকলাম, মনে করো হঠাৎ করে নকশাটা একটু বাঁকাই হয়ে গেল, তাতে সমস্যা না। আমার বিদ্যালয়ের আকৃতি এরকম, তো মনে করো সাপোজ এখানে মনে করো বিদ্যালয়ের গেট আছে, ঠিক আছে, দিয়ে দিলাম। এখানে বিদ্যালয়ের গেট দিলাম, এখানে বিদ্যালয়ের গেট দিয়ে দিলাম। তারপর মনে করো যে এই সাইড দিয়ে মনে করো বিদ্যালয়ের বাগান, একটু বড় বাগান দিলাম। এই পুরাটা হচ্ছে যে একটা খেলার মাঠ, আর এই দিকে এই সাইডে আবার বিদ্যালয় আছে, এই সাইডে বিদ্যালয় রয়েছে, বিদ্যালয়ের কক্ষ। আবার অনুরূপভাবে এখানে হচ্ছে যে তোমার এইটুকু অফিস কক্ষ, আর এটা আবার বিদ্যালয়, ঠিক আছে। এইভাবে নকশা আঁকতে পারো, তোমরা তোমাদের মতো করে এঁকে নেবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আগামী দিনে ইনশাল্লাহ পরবর্তী অংশ থেকে তুলে ধরবো। অবশ্যই যদি ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।